হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভেজিটেরিয়াস। আর আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর একটা কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই পোয়েট্রিটাকে সনেট বলা হয়ে থাকে। সনেট কথার অর্থ হচ্ছে চতুর্দশপদী কবিতা, অর্থাৎ 14টা লাইন্স থাকবে এই কবিতায়। এই কবিতাটা লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি একজন রোম্যান্টিক পোয়েট, অথবা তাকে নিয়ে আমরা নেচার ডিভোটি বলতে পারি, কারণ তিনি প্রকৃতিকে খুব ভালোবাসতেন। একটা আলাদাই পয়েন্ট অফ ভিউ থেকে তিনি প্রকৃতিকে দেখতেন, এবং তার বেশিরভাগ কবিতাই এই প্রকৃতিকে কেন্দ্র করে। এই কবিতাটাকে সনেট বলা হয়। তো এই সনেটের যে ফর্মটা, তাকে বলা হয় থাকে পেট্রাকিয়ান সনেট, কারণ ইটালির একজন কবি পোয়েট পেট্রাচ এই সনেটের রচনা করেছিলেন। এই সনেটের ফর্মটা কি সেটা আমরা পরে আলোচনা করব। ফার্স্টে আমরা কবিতার নামটাতে আসি। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, অর্থাৎ এই যে গোটা কবিতাটা আছে সেটা ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে তিনি ইংল্যান্ডের অথবা লন্ডন শহরের যে অসাধারণ সৌন্দর্যকে ভোরের স্নিগ্ধ আলোতে এক্সপিরিয়েন্স করেছিলেন তারই একটা বর্ণনা রয়েছে। এবং এটা কম্পোজ করা হয়েছিল সেপ্টেম্বরের 3 তারিখ 1802 সালে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এটা কম্পোজ করেছিলেন। এই কবিতাটা দুটো স্টানজাতে বিভক্ত। এই যে ফার্স্ট স্টানজা আছে তাকে বলা হয়ে থাকে অক্টেভ, এতে আছে 8টা লাইন, এবং যে সেকেন্ড স্টানজা আছে তাকে বলা হয় সেস্টেট, এতে আছে 6টা লাইন। 8 + 6 14টা লাইনস। ক্লিয়ার? এবার চলে আসি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি জন্মেছিলেন 7 এপ্রিল 1770-তে, এবং তিনি মারা যান 23 এপ্রিল 1850-তে। তিনি একজন রোম্যান্টিক পোয়েট ছিলেন, এবং তাকে নেচার পোয়েটও বলতে পারি আমরা। তিনি জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে। এই যে সনেট সিকোয়েন্সটা আমরা পড়ব সেটা হচ্ছে পেট্রাকিয়ান সনেট। এটা লিখেছিলেন ইটালির একজন কবি পোয়েট পেট্রাচ। এই সনেটে 14টা লাইনস আছে। তার মধ্যে যে প্রথম 8টা লাইন আছে তাকে বলা হয় অক্টেভ, এবং যে পরের 6টা লাইন আছে তাকে বলা হয় সেস্টেট। এর রাইমিং প্যাটার্ন অক্টেভ পার্টে এবিবিএ এবিবিএ, এবং সেস্টেট পার্টে সিডিসি ডিসিডি, অথবা আরেকটা রাইমিং প্যাটার্ন হয় যেটা এই কবিতায় ব্যবহার করা হয়নি, সিডিই সিডিই। এই যে সিডিসি ডিসিডি, এই পার্টটা একটু কনফিউজিং লাগে, সেই কারণে একে মনে রাখার জন্য আমরা সিডি 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 এই ফরম্যাটেও মনে রাখতে পারি। ক্লিয়ার? অর্থাৎ এই যে রাইমিং প্যাটার্ন এবিবিএ এবিবিএ, সিডিসি ডিসিডি অথবা সিডি সিডি সিডি, এটা আমাদের খুব পরীক্ষাতে আসে। ডরথি ওয়ার্ডসওয়ার্থ, ইনি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরথি ওয়ার্ডসওয়ার্থের সাথে ইংল্যান্ড থেকে ফ্রান্স যাচ্ছিলেন তার মেয়ে ক্যারোলিনের সঙ্গে দেখা করবার জন্য। ঠিক সেই সময় ভোরের স্নিগ্ধ আলোতে তিনি লন্ডন শহরের যে সৌন্দর্যকে এক্সপিরিয়েন্স করেছেন সেটাকেই তার কবিতায় তিনি তুলে ধরেছেন। এই কবিতাটা পাবলিশ করা হয়েছিল 1807 সালে। এবার আমরা কবিতার লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে আসবো। Earth has not anything to show more fair. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর্লি মর্নিংয়ে, অথবা যে সময়টাকে আমরা ডন বলতে পারি, সেই সময় তিনি ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে লন্ডন শহরের এক অসাধারণ সৌন্দর্য ভোরের স্নিগ্ধ আলোতে এক্সপিরিয়েন্স করেছেন। এই যে সৌন্দর্যটা কবি দেখেছেন, তিনি বলছেন এর থেকে সুন্দর দৃশ্য পৃথিবীতে যেন আর কোথাও নেই। অর্থাৎ এই লাইনে তিনি একটা হাইপারবোলিক্যাল কমেন্ট করেছেন যে ভোরের স্নিগ্ধ আলোতে লন্ডন শহরের যে সৌন্দর্য তিনি এক্সপিরিয়েন্স করেছেন তার থেকে সুন্দর দৃশ্য পৃথিবীতে আর কোথাও নেই। পরের লাইনেই বলছেন, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। তিনি বলছেন লন্ডন শহরের এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যকে দেখে, তার সৌন্দর্যকে এক্সপিরিয়েন্স না করে, তাকে প্রেজ না করে যে ব্যক্তি তাকে ইগনোর করে চলে যাবে, অর্থাৎ এই সৌন্দর্যের যে চার্মিং বিউটি, এই চার্মিং বিউটিকে দেখে যে মানুষ টাচড হবে না, ইন্সপায়ার্ড হবে না, সেই ব্যক্তি হচ্ছে ডাল অফ সোল। ডাল অফ সোল কথার অর্থ হচ্ছে সেই ব্যক্তির সৌন্দর্য উপলব্ধি করবার ক্ষমতা নেই। কারেক্ট?
সেই ব্যক্তির সৌন্দর্য উপলব্ধি করবার ক্ষমতা নেই, অর্থাৎ সেই ব্যক্তির পারসেপশন অফ বিউটি বলে কিছু নেই, যে এই সৌন্দর্যকে ইগনোর করে পাশ কাটিয়ে চলে যাবে। তিনি বলছেন আ সাইট, এই দৃশ্যটা, সো টাচিং, এতটাই স্পর্শ, অর্থাৎ মনকে স্পর্শ করে দিয়ে যায়, এতটাই স্পর্শকাতর, অর্থাৎ এই যে দৃশ্যটা কবি এক্সপিরিয়েন্স করছেন এটা এতটাই ম্যাজেস্টিক, এতটাই সুন্দর, এতটাই রাজকীয় যে সেটা কবির মনকে স্পর্শ করে চলে গেছে। তিনি বলছেন দিস সিটি, অর্থাৎ লন্ডন সিটি, না ডথ লাইক আ গার্মেন্ট, এই গোটা শহরটা যেন কভার্ড রয়েছে। কিসের মাধ্যমে কভার্ড রয়েছে? না গোটা শহরটা জামা কাপড় পরে আছে। তো এই যে লন্ডন শহরটা আছে, এই শহরটাকে কি গার্মেন্টস পরানো কখনো পসিবল? কখনোই সম্ভব নয়। অর্থাৎ কবি এখানে ব্যবহার করেছেন পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন কি এবং কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে সেটা আমরা পরে আলোচনা করব। আর এই গোটা কবিতাটাকে পার্সোনিফাইড পোয়েট্রি বলা হয়। তিনি বলছেন এই গোটা লন্ডন শহরটা নাকি পড়ে আছে। কি পড়ে আছে? লাইক আ গার্মেন্ট, গার্মেন্টের মতো করে। গার্মেন্টের মতো করে কি পড়ে আছে? না বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যকে সে গার্মেন্টের মতো করে পড়ে আছে। যদি প্রশ্ন আসে তাহলে গোটা লন্ডন শহরটাকে কিসের দ্বারা কভার করে দেওয়া হয়েছে বা গোটা লন্ডন শহরটাকে কিভাবে পার্সোনিফাই করা হয়েছে, তখন আমাদেরকে বলতে হবে গোটা লন্ডন শহরটা গার্মেন্ট পরে আছে। কিসের গার্মেন্ট? না বিউটি অফ দ্য মর্নিং, বা একে আমরা বলতে পারি অর্নামেন্টাল গার্মেন্ট অফ সানরাইজ। তিনি বলছেন গোটা শহরটা যেন সাইলেন্ট অ্যান্ড বেয়ার, গোটা শহরটা নিস্তব্ধ হয়ে রয়েছে এবং যেন খালি খালি এমটি হয়ে গেছে। তার কারণ কি? যেহেতু এই সময়টা একেবারে উষাকাল, ভোরবেলা, তখন কোনো রকম হিউম্যান অ্যাক্টিভিটি স্টার্ট হয়নি, কোনো রকম ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি স্টার্ট হয়নি, প্রত্যেকটা মানুষ ঘুমাচ্ছে, যার ফলে গোটা শহরের মধ্যে একটা সাইলেন্স বিরাজ করছে। আর যেহেতু কেউই জাগেনি, সবাই সবাই নিজের ঘরের মধ্যে ঘুমাচ্ছে, কোনো রকম বাস, ট্রাম বা কোনো রকমই ভেহিকেল চলছে না, কোনো ফ্যাক্টরি স্টার্ট হয়নি, কোনো রকম মুভমেন্ট নেই, সেই কারণে তিনি বলছেন গোটা শহরটা যেন বেয়ার, অর্থাৎ খালি খালি। তিনি বলছেন শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, এগুলো হচ্ছে ম্যানমেড অবজেক্ট, এরা সকলেই শুয়ে আছে। অর্থাৎ এই শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস এরা কখনো শুয়ে থাকতে পারে না, এরা বন্ধ রয়েছে, কারণ এগুলোকে চালাবার জন্য হিউম্যান হ্যান্ড দরকার এবং মানুষ তখনও ঘুম থেকে ওঠেনি। কোথায় শুয়ে আছে? না ওপেন আনটু দ্য ফিল্ডস, বিস্তীর্ণ প্রান্তরের ওপরে, অ্যান্ড টু দ্য স্কাই, এবং বিস্তীর্ণ আকাশের নিচে। বিস্তীর্ণ প্রান্তরের উপরে এবং আকাশের নিচে এরা শুয়ে আছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, ব্রাইট মানে উজ্জ্বল, গ্লিটারিং মানে চকচক করা, অর্থাৎ তিনি যে ম্যানমেড অবজেক্ট দেখতে পাচ্ছেন অথবা যেগুলো ন্যাচারাল অবজেক্ট, প্রত্যেকটা জিনিসই যেগুলোকে চোখে দেখা সম্ভব সেগুলোই না ব্রাইট হয়ে উঠেছে এবং তারা চকচক করছে। তো ব্রাইট, সূর্যের আলো যেটা এসে পড়ছে যার ফলে প্রত্যেকটা জিনিস উজ্জ্বল হয়ে উঠেছে। এবং গ্লিটারিং কেন হচ্ছে? তার কারণ সেই জিনিসগুলোর ওপরে, অবজেক্টগুলোর ওপরে ভোরের ডিউ ড্রপস, অর্থাৎ শিশির বিন্দু পড়ে রয়েছে। আর সূর্যের আলো যখন শিশির বিন্দুর ওপর এসে পড়ছে তখন সেটা চকচক করছে, তাই কবি এখানে গ্লিটারিং ওয়ার্ডটা ব্যবহার করেছেন। এখন সূর্যের আলোতে সেটা উজ্জ্বল হয়ে উঠেছে এবং চকচক করছে। কেন উজ্জ্বল হয়ে উঠেছে, কেন চকচক করছে? তার কারণ এয়ারটা ছিল স্মোকলেস, বাতাসে কোনো রকম ধোঁয়া ছিল না। যেহেতু ধোঁয়া ছিল না, সূর্য বিনা বাধায় সেই অবজেক্টগুলোর ওপরে এসে পড়ছিল, সেই কারণে সেই অবজেক্টগুলো ব্রাইট এবং গ্লিটারিং হয়ে উঠেছে। অর্থাৎ কবি এখন স্মোকলেস এয়ার এই কথাটা বলার মাধ্যমে বলতে চেয়েছেন যেহেতু এখনো কোনো অ্যাক্টিভিটি স্টার্ট হয়নি, অর্থাৎ ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি স্টার্ট হয়নি, যার ফলে কোনো পলিউশন নেই বাতাসে, বাতাস একদম পলিউশনলেস, যার জন্যে সূর্যের আলো প্রকৃতিকে এতটা উজ্জ্বল এবং চকচকে করে তুলেছে। কবি বলছেন নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, তিনি সূর্যকে এত মহিমার সাথে আগে কখনো উঠতে দেখেননি। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, তিনি সূর্যকে এত মহিমার সাথে, এত গ্রেসফুলি কখনো উঠতে দেখেননি, প্রথমবার দেখছেন।
তিনি বলছেন ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, এখানে হিজ বলতে সূর্যের কথা বোঝানো হয়েছে, তিনি সূর্যকে হিজ বলার মাধ্যমে পার্সনিফাই করেছেন। কবি বলছেন সূর্যের প্রথম রশ্মির ছটা, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, সূর্যের প্রথম রশ্মির ছটা কোথায় এসে পড়ছে? লজিক্যাল, সূর্যের যে ফার্স্ট রেসগুলো এসে পড়বে আপল্যান্ড অর্থাৎ ভ্যালি, রক এবং হিলে এসে পড়ছে। নেভার স আই, আমি কখনো দেখিনি। নেভার ফেল্ট, কখনো অনুভব করিনি। আ কাম সো ডিপ, এত গভীর, এত গভীর শান্ত ভাব, এত প্রোফাউন্ড কামনেস আমি এর আগে কখনো দেখিও নি, এর আগে কখনো এক্সপিরিয়েন্সও করিনি। তাহলে এই তিনটে লাইন একবার আসি। কবি বলছেন তিনি সূর্যকে এত গ্রেসফুলি, এত সুন্দরভাবে পূর্বের আকাশে উঠতে আর কখনো দেখেননি। তিনি এক্সপিরিয়েন্স করছেন যে সূর্যের প্রথম রশ্মির ছটা এসে পড়ছে কোথায়? আপল্যান্ড অর্থাৎ ভ্যালি, রক এবং হিলে এসে। কবি বলছেন এই দৃশ্য, এই সৌন্দর্য আমি কখনো দেখিনি, আমি কখনো অনুভব করিনি। কি অনুভব করেনি? আ কাম সো ডিপ, এত প্রোফাউন্ড কামনেস, এত গভীর শান্ত ভাব। কবি আবার পরের লাইনে বলছেন দ্য রিভার গ্লেদেড অ্যাট হিজ ওন সুইট উইল, এখানে রিভার বলতে টেমস অথবা থেমস, এই দুটোই বলা যায়। থেমস নদীকে বোঝানো হয়েছে, রাইট? এই যে থেমস নদীকে বোঝানো হয়েছে। এই নদীটা না, গ্লিড কথার অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া। এই নদীটা অর্থাৎ থেমস নদী প্রবাহিত হচ্ছে তার নিজের ছন্দে। এখন নদীটাকে হিজ বলে এবং উইল মানে ইচ্ছা, এই দুটো ওয়ার্ডের মাধ্যমে থেমস নদীকে পার্সনিফাই করেছেন। কবি বলছেন থেমস নদী যেন প্রবাহিত হচ্ছে নিজের মিষ্টি ছন্দে। অর্থাৎ আমি আবার বলি, সেই যে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিসগুলো এখনো পর্যন্ত স্টার্ট হয়নি, অর্থাৎ নদীর উপরেও যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেই অ্যাক্টিভিটিস যেহেতু এখনো স্টার্ট হয়নি, তাই নদী যেন নিজের ইচ্ছাতে সে প্রবাহিত হচ্ছে, তার প্রবাহ পথকে বাধা দেওয়ার মতো কোনো অ্যাক্টিভিটিস এখনো স্টার্ট হয়নি। ডিয়ার গড, অর্থাৎ এই ডিয়ার গড বলার মাধ্যমে তিনি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছেন এই সৌন্দর্যকে তাকে সুযোগ করে দেওয়ার জন্য, কারণ কবি একমাত্র যে এই সৌন্দর্যকে এক্সপিরিয়েন্স করতে পেরেছেন। কারণ দ্য ভেরি হাউসেস সিম আসলিপ, লন্ডন শহরের যে বাকি যে বাড়িগুলো রয়েছে সে বাড়িগুলো ঘুমাচ্ছে। তো বাড়িগুলো তো কখনো ঘুমাতে পারে না, বাড়ির মধ্যে থাকা যে মানুষজন তারা ঘুমাচ্ছে। অর্থাৎ এটা এই সেন্টেন্সটার মাধ্যমে কবি হিউম্যান ওয়ার্ল্ডকে পার্সনিফাই করেছেন। কবি বলছেন এই বাড়ির মধ্যে থাকা যে মানুষগুলো তারা প্রত্যেকে ঘুমাচ্ছে, বলা যেতে পারে গোটা লন্ডন শহরটাই এখন ঘুমাচ্ছে, কিন্তু আমি এই সৌন্দর্যকে এক্সপিরিয়েন্স করতে পেরেছি, সেই কারণে তোমাকে অশেষ ধন্যবাদ। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, আর লন্ডন শহরের যে মহান হৃদয় সেই মহান হৃদয়টাও নাকি ঘুমাচ্ছে। তো লন্ডন শহরকে তিনি পার্সনিফাই করেছেন একটা সিম্বলিক্যাল হার্ট দেওয়ার মাধ্যমে। ক্লিয়ার? এই পোয়েমটাকে পার্সনিফাইড পোয়েট্রি বলা হয়। আমরা আবার একবার প্রথমে চলে যাই এবং কোন কোন ওয়ার্ডসের মাধ্যমে পার্সনিফাই করা হয়েছে সেটা একবার দেখব। এই সেন্টেন্সে কোনো পার্সনিফিকেশনের ব্যবহার নেই, এই সেন্টেন্সে হাইপারবোলের ব্যবহার করা হয়েছে। দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, এই সেন্টেন্সটার মধ্যে কবি পার্সনিফিকেশন ব্যবহার করেছেন। কোথায় আমরা দেখি? তিনি এখানে লন্ডন শহরকে বলেছেন দিস সিটি, অর্থাৎ লন্ডন শহরটা। এই শহরটা কির উপরে রয়েছে? গার্মেন্ট। ফার্স্টে দেখতে হবে হোয়াট ইজ পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কত অর্থ হচ্ছে কোনো প্রাণহীন কোনো বস্তুর মধ্যে মানুষের কোনো ক্যারেক্টারিস্টিক্স দেওয়ার মাধ্যমে সেই নন লিভিং থিংকে প্রাণ দান করার চেষ্টা করা হয়, তাকে পার্সনিফিকেশন বলে। অর্থাৎ এই লন্ডন শহর, এই শহরটার কোনো প্রাণ নেই, বাট গার্মেন্ট কারা পরে? গার্মেন্ট তো মানুষই পরে একমাত্র। অর্থাৎ গার্মেন্ট পরা, জামা কাপড় পরা, এটা হচ্ছে একটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স। এই ওয়ার্ডটার মাধ্যমে তিনি গোটা লন্ডন শহরটাকে পার্সনিফাই করেছেন। ক্লিয়ার? তো লন্ডন শহর কিসের গার্মেন্ট পরে রয়েছে? না, বিউটি অফ দ্য মর্নিং। এই কোশ্চেনটা ভীষণ আসে, লন্ডন শহর কিসের গার্মেন্ট পরে রয়েছে? দ্য বিউটি অফ দ্য মর্নিংয়ের গার্মেন্ট পরে রয়েছে। তো এইখানে পার্সনিফিকেশনের ব্যবহার হয়েছে। নেক্সট চলে আসি, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। এই পাঁচটা অবজেক্টের মধ্যে কোনোটারই কোনো প্রাণ নেই, প্রত্যেকটাই ম্যানমেড অবজেক্ট, কারোরই কোনো প্রাণ নেই। বাট কবি বলছেন তারা নাকি শুয়ে রয়েছে।
শুয়ে একমাত্র প্রাণীই থাকতে পারে বা হিউম্যান ক্যারেক্টারিস্টিক শুয়ে থাকা, নন লিভিং থিং কখনো শুতে পারে না। অর্থাৎ এই লাই ওয়ার্ডটার মাধ্যমে তিনি এই 5টা ম্যানমেড অবজেক্টকে পার্সনিফাই করেছেন। এখন লাই এর দুটো অর্থ হয়। একটা অর্থ হচ্ছে শুয়ে থাকা, আর একটা অর্থ হচ্ছে মিথ্যে কথা বলা। আমি যদি লাই ওয়ার্ডটাকে মিথ্যে হিসাবে কনসিডার করি, তাহলে আমি দেখব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে সৌন্দর্যটাকে এক্সপিরিয়েন্স করছেন, তিনি সেই সৌন্দর্যটাকে লাই অর্থাৎ মিথ্যে বলেছেন। তার কারণ এই সৌন্দর্যটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভোরের স্নিগ্ধ আলো অর্থাৎ ডন টাইম বা আর্লি মর্নিং এক্সপিরিয়েন্স করেছেন। তখন তিনি বলছেন যে এই যে সৌন্দর্যটা তিনি এখন এক্সপিরিয়েন্স করছেন, একটা কিছুক্ষণ পরে যখন হিউম্যান ওয়ার্ল্ড জেগে যাবে এবং তাদের ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে যাবে, তখন হয়তো এই সৌন্দর্যটা আর থাকবে না। তাই এই সৌন্দর্যকে তিনি বলছেন এটা একটা মিথ্যে কথা বা এই সৌন্দর্য হচ্ছে ক্ষণস্থায়ী। অর্থাৎ এই লাই ওয়ার্ডটার মাধ্যমে তিনি এই 5টা অবজেক্টকে পার্সনিফাই করেছেন এবং এই লাই ওয়ার্ডটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ দুটো পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জাস্টিফাই করতে পারি। নেক্সট, তিনি এখানে নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ ইন হিজ, অর্থাৎ সূর্যের প্রাণ নেই, অর্থাৎ সূর্যকে হিজ প্রোনাউন দিয়ে কখনো আইডেন্টিফাই করা যায় না, বাট কবি এখানে সূর্যকে হিজ প্রোনাউন দিয়ে আইডেন্টিফাই করছেন, অর্থাৎ এই হিজ ওয়ার্ডটার মাধ্যমে তিনি সূর্যকে পার্সনিফাই করেছেন। ক্লিয়ার? তারপরে রিভার অর্থাৎ থেমস নদীকে তিনি কবি পার্সনিফাই করেছেন হিজ ওয়ার্ডটার মাধ্যমে এবং উইল ওয়ার্ডটার মাধ্যমে। উইল মানে হচ্ছে ইচ্ছে। একটা নদীর যেহেতু প্রাণ নেই, তার ইচ্ছে শক্তি বলে কিছু থাকতে পারে না। অর্থাৎ এই উইল ওয়ার্ডটার মাধ্যমে তিনি রিভারকে পার্সনিফাই করেছেন, থেমস নদীকে, এবং হিজ ওয়ার্ডটার মাধ্যমেও তিনি রিভার থেমসকে পার্সনিফাই করেছেন, একটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দিয়েছেন। তিনি আবার বলছেন দ্য ভেরি হাউসেস সি মাস্ট লিভ, হাউসের প্রাণ নেই। হাউস হচ্ছে ম্যানমেড থিংস। এই হাউসগুলোকে অর্থাৎ তিনি হিউম্যান ওয়ার্ল্ডকে পার্সনিফাই করেছেন আসলিভ ওয়ার্ডটা ব্যবহার করার মাধ্যমে। এবং অবশেষে কবি মাইটি হার্ট, মহান হৃদয়, এই ওয়ার্ডটা ব্যবহার করার মাধ্যমে গোটা লন্ডন শহরকে আবার পার্সনিফাই করেছেন। মাইটি হার্ট অর্থাৎ একটা সিম্বলিক্যাল হার্ট দেওয়ার মাধ্যমে। ক্লিয়ার? এবার আমরা আসব পোয়েটিক ডিভাইসের মধ্যে। আমরা একটা সনেট, আমরা জানি এই সনেটটাকে লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ যদি কোশ্চেন আসে এই সনেটটা কোন মিটার ব্যবহার করা হয়েছে, আমাদেরকে বলতে হবে আয়াম্বিক পেন্টামিটার ব্যবহার করা হয়েছে। এই কবিতার মধ্যে কবি অ্যাসোনেন্স ব্যবহার করেছেন। অ্যাসোনেন্স মানে হচ্ছে রেপিটেশন অফ ভাওয়েল সাউন্ড। অর্থাৎ দেখো, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, এই সেন্টেন্সটার মধ্যে সব থেকে বেশি ও সাউন্ডের ব্যবহার আছে। ও যেহেতু ভাওয়েল, তাই এই সেন্টেন্সে অ্যাসোনেন্স ব্যবহার করা হয়েছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, এই সেন্টেন্সটার মধ্যে আই সাউন্ডের ব্যবহার বারবার আছে। আই যেহেতু ভাওয়েল, তাই একে অ্যাসোনেন্স বলা হয়। নেক্সট, কনসোনেন্স অর্থাৎ রেপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড। ইন স্প্লেন্ডার, ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক আর হিল, এই সেন্টেন্সের মধ্যে এল সাউন্ডের ব্যবহার সব থেকে বেশি আছে। এর এল হচ্ছে কনসোনেন্ট, তাই কনসোনেন্স। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এই সেন্টেন্সের মধ্যে এইচ এর সাউন্ড সব থেকে বেশি আছে। এইচ কনসোনেন্ট, তাই কনসোনেন্স। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, এই সেন্টেন্সে এস এর ব্যবহার সব থেকে বেশি আছে। এনজামমেন্টের অর্থ হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনে রোল করা উইদাউট ইউজিং পাঞ্চুয়েশন ব্যবহার না করে এক লাইন থেকে আরেক লাইনে যাওয়াটাকে এনজামমেন্ট বলে, এবং এই কবিতায় এনজামমেন্টের অনেক ব্যবহার আছে। নেক্সট, হাইপারবোল কথার অর্থ হচ্ছে কোনো এক্সাজারেট কমেন্ট করা, এমফাসাইজ করা। কবি বলেছেন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, তিনি লন্ডন শহরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে পৃথিবীর সকল সৌন্দর্যের থেকে বেশি সুন্দর বলেছেন। তিনি বলতে চাইছেন ভোরের স্নিগ্ধ আলোতে লন্ডন শহরের সৌন্দর্য পৃথিবীর সকল সৌন্দর্যকে ছাপিয়ে চলে যাচ্ছে। এই যে কমেন্ট যেটা করেছেন ফার্স্ট লাইনে, এটাকে হাইপারবোলিক্যাল কমেন্ট বলে। এবার কবি এটাও বলেছেন যে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, যে ব্যক্তি এই সৌন্দর্যের দ্বারা
টাচড হবেন না বা এই সৌন্দর্য যাকে ইন্সপায়ার করতে পারবে না সেই ব্যক্তি হচ্ছে ডাল অফ সোল, অর্থাৎ তার সৌন্দর্য উপলব্ধি করবার ক্ষমতা নেই। কবি এতটা এমফাসাইজ করেছেন এর মধ্যে, অর্থাৎ এই দুটো লাইনের মধ্যে হাইপারবোল ব্যবহার করা হয়েছে। ইমেজারি, ইমেজারি কথার অর্থ হচ্ছে যেখানে কবি এমন কিছু বর্ণনা করবেন যেখানে যে রিডার তার 5টা সেন্সের মাধ্যমে তিনি সেই বিষয়টাকে এক্সপিরিয়েন্স করতে পারবেন, ইমাজিন করতে পারবেন, অর্থাৎ তাকে ইমেজারি বলা হয়। এই কবি বলেছেন, "The river glided at his own sweet will. This city now doth like a garment when the beauty of the morning." কবি বলেছেন যে দিস রিভার অর্থাৎ থেমস নদী সে নাকি নিজের মিষ্টি ছন্দে বয়ে চলেছে, নিজের ইচ্ছাতে বয়ে চলেছে, এবং গোটা শহরটা যেন সকালের সৌন্দর্যের গার্মেন্ট পরিহিত অবস্থায় রয়েছে। অর্থাৎ এতে আমাদের মধ্যে, অর্থাৎ পাঠকবর্গের মধ্যে, রিডারদের মধ্যে একটা ইমাজিনেশন তৈরি হয়। এই যে লাইনটা আছে, দ্য রিভার গ্লিডেড অ্যাট ইজ ওন সুইট উইল, আমরা বুঝতে পারি, আমরা ইমাজিন করতে পারি যে নদীটা যেন নিজের ইচ্ছাতে বয়ে চলেছে। আবার আমরা ইমাজিন করতে পারি সূর্যের আলো কিভাবে গোটা শহরটাকে যেন ঢেকে রেখে দিয়েছে। অর্থাৎ এই দুটো লাইনের মধ্যে কবি ইমেজারি ব্যবহার করেছেন। এবং চলে আসছি পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন তোমাদেরকে এর আগে অলরেডি আমি আলোচনা করে দিয়েছি, সেই পোর্শনগুলোতেই একমাত্র পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে। এছাড়াও কবি ব্যবহার করেছেন সিমিলি। সিমিলি কথার অর্থ হচ্ছে সিমিলারিটি, যেখানে অ্যাজ এবং লাইক এই দুটো ওয়ার্ডের ব্যবহার থাকবে। অর্থাৎ দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট, অর্থাৎ এই শহরটা গার্মেন্টের মতো করে কভার হয়ে রয়েছে, অর্থাৎ শহরটা যেন গার্মেন্ট পরে, জামা কাপড় পরে রয়েছে। কিসের গার্মেন্ট? না, বিউটি অফ দ্য মর্নিং, সকালে সৌন্দর্যের গার্মেন্ট পরে রয়েছে। অর্থাৎ এই লাইনের মধ্যে কবি সিমিলি ব্যবহার করেছেন। এছাড়াও অন্যান্য আরও ফিগার অফ স্পিচের ব্যবহার আছে, যেটা আমি তোমাদেরকে একটা পিডিএফ শেয়ার করে দেবো, যার মধ্যে থাকবে। এবং কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের প্রত্যেকটা লাইন তার ডেসক্রিপশন ছোট করে এখানে দেওয়া আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। ক্লিয়ার? থ্যাংক ইউ।